রসায়নে নোবেল পেলেন আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার 3 বিজ্ঞানী। গুলি করে ড্রোন ধ্বংসের ক্ষমতা পাচ্ছে জার্মান পুলিশ। আপাতত ফ্রান্সে নতুন নির্বাচনের সম্ভাবনা কম বলে জানালেন বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু। রুশ হামলার আশঙ্কায় লিথুয়ানিয়ায় নাগরিকদের সরিয়ে নেয়ার মহড়া। ইউনেস্কোর স্বীকৃতির আড়ালে দূষণ সংকটে আলবেনিয়ার ভিওসা নদী। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং আমেরিকার ওমার ইয়াঘি। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি এই 3 বিজ্ঞানীর নাম ঘোষণা করেন। একাডেমির জেনারেল সেক্রেটারি হান্স এলিগ্রেন জানান, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ 3 বিজ্ঞানীকে নোবেলে ভূষিত করা হলো। তাদের আবিষ্কৃত কাঠামোর অভ্যন্তরে রয়েছে বিশাল ফাঁকা জায়গা, যেখানে গ্যাস ও অন্যান্য অণু ঢুকতে ও বের হতে পারে। এই কাঠামো ব্যবহার করে জলবায়ু সংকট মোকাবিলা, পানি থেকে দূষণকারী উপাদান সরিয়ে দেয়া, কার্বন ডাই অক্সাইড ধরে রাখা, এমনকি মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ করা সম্ভব। পুরস্কার জয়ী 3 বিজ্ঞানী মেডেল পাওয়ার পাশাপাশি $11.2 মিলিয়ন আর্থিক সম্মাননাও পাবেন। এই অর্থ 3 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আগামী 10 ডিসেম্বর সুইডেনের স্টকহোমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ড্রোন মোকাবিলায় পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। বুধবার দেশটির মন্ত্রিসভা এই সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছে। সংসদে পাশ হলেই এই আইনের আওতায় গুলি করে ড্রোন ভূপাতিত করার অনুমতি পাবে পুলিশ। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিঞ্চ জানিয়েছেন, ড্রোন হামলার হুমকি বেড়ে যাওয়ায় নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতেই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, রাশিয়ার কারণে ইউরোপের জন্য সৃষ্ট নানামুখী হুমকি প্রশমনে গতানুগতিক কৌশল বাদ দিয়ে নতুন ও কার্যকর কৌশল খুঁজে বের করতে হবে। পুলিশকে অনিয়ন্ত্রিত ড্রোন গুলি করে ভূপাতিত করার ক্ষমতা দেওয়া সংক্রান্ত একটি আইন পাশে একমত হয়েছেন জার্মানির মন্ত্রিসভার সদস্যরা। সম্প্রতি ইউরোপ জুড়ে এই ধরনের ড্রোনের উপস্থিতি শনাক্তের ঘটনা বেড়ে যাওয়ার কারণেই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত আইনটি সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইনে দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী যে কোনো ড্রোনকে নামাতে, এমনকি নিরাপত্তার জন্য হুমকি মনে হলে বা গুরুতর ক্ষতির আশঙ্কা থাকলে পুলিশকে গুলি করে তা ধ্বংসের অনুমতি দেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন বলছেন, এই আইনের ফলে ফেডারেল পুলিশ বাহিনী ড্রোনের হুমকি প্রশমনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে। জার্মান সরকার ফেডারেল পুলিশকে ড্রোন হুমকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিচ্ছে। এর আওতায় পুলিশ ড্রোন নিয়ন্ত্রণ ইউনিট বা সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক পালস, জ্যামিং, জিপিএস বিঘ্ন ঘটানো এবং প্রয়োজনে গুলি করে ধ্বংস করা। ড্রোন নামানোর জন্য গুলি ছাড়াও রয়েছে আরো কিছু আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে লেজার ব্যবহার করে ড্রোন ধ্বংস করা অথবা জ্যামিং সিগন্যালের মাধ্যমে ড্রোনের নিয়ন্ত্রণ ও নেভিগেশন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। ডোব্রিন্ট আরো জানান, ফেডারেল পুলিশের অধীনে একটি বিশেষ কাউন্টার ড্রোন ইউনিট গঠন করা হবে। এছাড়া জার্মান গবেষকরা ইউক্রেনের সাথেও এই বিষয়ে পরামর্শ করবেন, কারণ দেশটি ড্রোন প্রযুক্তিতে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। আমরা ইউক্রেনকে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের সাথে ভাগ করে নিতে অনুরোধ করেছি। এখন তা কাজ করছে। মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগের পাশাপাশি দুই দেশের পুলিশের মধ্যেও আলোচনা চলছে। আমরা আমাদের ড্রোন মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সব প্রচেষ্টাই করছি। তবে পুলিশকে এই ধরনের ক্ষমতা দেওয়ার ঘটনা ইউরোপে এটিই প্রথম নয়। এর আগে ব্রিটেন, ফ্রান্স, লিথুয়ানিয়া ও রোমানিয়াও এই ধরনের পদক্ষেপ নিয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত জার্মানিতে ড্রোনের কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটার 172টি ঘটনা ঘটেছে। গত বছর এই সংখ্যা ছিল 129টি। জার্মান বিমান সংস্থা ডিএফএস এই তথ্য জানিয়েছে।
এদিকে ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টে এক ভাষণে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, সাম্প্রতিক ড্রোন হামলাগুলো থেকে এটা স্পষ্ট যে ইউরোপ এখন হাইব্রিড যুদ্ধের মুখোমুখি। তিনি মনে করেন এই পরিস্থিতি সামাল দিতে যুদ্ধের প্রচলিত কৌশলগুলো যথেষ্ট নয়। The choice before us is very simple. We either can shy away and watch Russian threats escalate, or we meet them with unity, deterrence and resolve. সবাইকে সম্মিলিতভাবে রাশিয়ার হুমকি প্রশমনে কাজ করার আহ্বান জানান তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের বিদায়ী প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু বলেছেন, চলমান পরিস্থিতিতে নতুন নির্বাচন হওয়ার সম্ভাবনা কমে এসেছে। বুধবার লেকর্নু সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দল বছরের শেষ নাগাদ বাজেট অনুমোদনের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লেকর্নুকে রাজনৈতিক দলগুলোর সাথে বাজেট বিষয়ে আলোচনার দায়িত্ব দেন। সেই দায়িত্বের অংশ হিসেবেই মঙ্গলবার পার্লামেন্টের মধ্য ও ডানপন্থী দলগুলোর সাথে বৈঠক করেন। বুধবার সকালে সাংবাদিকদের তিনি জানান, বামপন্থী দলগুলোর সাথেও চলমান সংকটের সমাধানের বিষয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া এদিন সন্ধ্যায় প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে দেখা করে আলোচনার অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করবেন বলেও জানিয়েছেন তিনি। আমি যেসব দলের সঙ্গে আলোচনা করেছি তারা সবাই একমত যে 31 ডিসেম্বরের আগেই ফ্রান্সের বাজেট অনুমোদন হওয়া উচিত। এই সম্মিলিত সদিচ্ছা এখন গতি ও ঐক্য তৈরি করছে, যা স্পষ্টভাবে আমাদের সংসদ ভেঙে দেওয়ার সম্ভাবনা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তবে এটুকু যথেষ্ট নয়। বাজেটে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যা ফ্রান্সকে বাস্তবিক অগ্রগতির পথে এগিয়ে নিতে পারে। রুশ হামলায় আক্রান্ত হলে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আগে ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে লিথুয়ানিয়া। এরই অংশ হিসেবে মঙ্গলবার দেশটির রাজধানী ভিলনিয়াসের অন্তত 100 বাসিন্দাকে নিয়ে এক মহড়ার আয়োজন করে শহর কর্তৃপক্ষ। মহড়ার অংশ হিসেবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ওই বাসিন্দাদের বাস ও ট্রেন যোগে শহর থেকে দূরের একটি আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়। ভিলনিয়াসের মেয়র জানান, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের পার্শ্ববর্তী দেশ হওয়ায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তারা। ইউক্রেনের সীমানা ছাড়িয়ে রাশিয়ার ড্রোন ও মিসাইল লিথুয়ানিয়া ভূখণ্ডে প্রবেশ করলে জরুরি অবস্থায় করণীয় বিষয়ে মহড়া চালিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির রাজধানী ভিলনিয়াসের অন্তত 100 মানুষ এই মহড়ায় অংশ নেয়। মহড়ার অংশ হিসেবে ট্রেনে করে তাদের রাজধানী থেকে 62 মাইল দূরের একটি স্পোর্টিং অ্যারেনায় স্থাপিত অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়। মস্কোর আগ্রাসী অবস্থান যখন নেটোর পূর্ব সীমান্ত জুড়ে উদ্বেগ ছড়াচ্ছে, তখন বল্টিক অঞ্চলের দেশগুলো এবং পোল্যান্ড সরকার সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন রাশিয়া সংঘাত যদি তাদের ভূখণ্ডে ছড়িয়ে পড়ে, সেই আশঙ্কায় তারা হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যেন জরুরি মুহূর্তে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদি এমন কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় যাতে ভিলনিয়াস শহরের সবাইকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেটা একদিনে ঘটবে না। প্রাথমিকভাবে হয়তো শহরের কোনো নির্দিষ্ট এলাকার মানুষকে সরিয়ে নিতে হতে পারে। তবুও অভিজ্ঞতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে প্রস্তুতি নিতে হবে পুরো ভিলনিয়াসের জন্যই, যেখানে প্রায় 700,000 মানুষের বসবাস। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস বেলারুশ সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেলারুশের এই অবস্থান ভিলনিয়াসের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার আওতায় নিয়ে এসেছে। Capital geographical location is unfortunately very close to border with that countries, one of the that countries, and we have to be prepared for different scenarios. শহরটির 50% বাসিন্দাকে সহায়তার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে লিথুয়ানিয়ার সরকার। এর অংশ হিসেবে ভিলনিয়াসের বিভিন্ন স্থানে লোক সমাগমের জন্য বিশেষ জায়গা নির্ধারণ করার পাশাপাশি বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ট্রেন ও বাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনের জন্য টয়লেট পেপার, ক্যাম্প বেড সহ প্রয়োজনীয় সরঞ্জাম গুদামে মজুত রাখা হয়েছে। ভিলনিয়াসের বাসিন্দাদের বহনকারী যানবাহনগুলো নির্ধারিত বিকল্প সড়কে পাঠানো হবে, যেন প্রধান সড়কগুলো সেনাবাহিনীর চলাচলের জন্য খালি রাখা যায়। এই পরিকল্পনার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সেনা ইউনিটের দ্রুত মোতায়েন নিশ্চিত করা সম্ভব হবে।
সরকার দেশটির নাগরিকদের কয়েকদিনের প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ এবং একটি গ্র্যাব ব্যাগ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে। এই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন বিয়ে ও জন্ম সনদের কাগজের কপি এবং সম্পত্তির মালিকানার দলিলপত্র রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। আলবেনিয়ার ভিওসা নদী প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্তার। গাছপালায় ঘেরা গিরিখাত, নির্জন সবুজ উপত্যকা আর ইউরোপের শেষ কয়েকটি অবিচ্ছিন্ন নদীর একটি হিসেবে এর পরিচিতি বিশ্বজুড়ে। গত মাসে ইউনেস্কোর জীবমণ্ডল সংরক্ষণ তালিকায় যুক্ত হয়েছে এই নদী ও এর আশপাশের এলাকা। তবে এই স্বীকৃতির আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংকট। নদীর তীরে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা এবং আশপাশের বিভিন্ন শহরের পয়ঃবর্জ্য একদিকে যেমন নদীর পানিকে দূষিত করছে, অন্যদিকে নদীর তলদেশ থেকে নির্বিচারে পাথর তোলায় একসময়ের খরস্রোতা এই নদীর স্বাভাবিক গতিপথ থেকে সরে যাচ্ছে। আলবেনিয়ার ভিওসা নদী পাড়ের দৃশ্য এটি। উন্মুক্ত এই আবর্জনার স্তূপ থেকে প্রবল বাতাসে উড়ে গিয়ে প্লাস্টিকের টুকরোগুলো নদীতে পড়ে। এখান থেকে কয়েকশো মিটার উজানে একটি বড় পাইপ দিয়ে নদীতে ফেলা হচ্ছে পয়ঃবর্জ্য। অন্যদিকে নদীর তলদেশ থেকে পাথর তুলে কংক্রিট তৈরির কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচারে পাথর তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যায় এবং তীরভূমিকে দুর্বল করে তোলে। আলবেনিয়ার ভিওসা উপত্যকা ইউনেস্কোর জীবমণ্ডল সংরক্ষণ তালিকায় যুক্ত হয়েছে। গত মাসে ইউনেস্কো বিশ্বের 26টি নতুন জীবমণ্ডল সংরক্ষণ এলাকার মধ্যে ভিওসা উপত্যকাকে অন্তর্ভুক্ত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ ইকোসিস্টেম রক্ষা করাই এই উদ্যোগের লক্ষ্য। গ্রিসের উত্তরাঞ্চল থেকে আলবেনিয়ার অ্যাড্রিয়াটিক উপকূল পর্যন্ত বিস্তৃত ভিওসা উপত্যকার অনেক জায়গায় পরিবেশগতভাবে সমৃদ্ধ এলাকার মানদণ্ড পূরণ করে। এই উপত্যকা বিরল বেশ কিছু প্রজাতির উদ্ভিদ, উদবিড়াল এবং বিপন্ন ইজিপশিয়ান শকুনের আবাসস্থল হিসেবে পরিচিত। ভিওসা নদী ইউরোপের শেষ কয়েকটি নিরবিচ্ছিন্ন জলপ্রবাহের একটি। নদীটি গাছপালায় ঘেরা গিরিখাত ও সবুজ নির্জন উপত্যকা বেয়ে আঁকাবাঁকা পথে যুগের পর যুগ ধরে প্রবাহিত হচ্ছে। 2023 সালে আলবেনিয়ার সরকার নদী ও এর আশপাশের এলাকাকে জাতীয় উদ্যান ঘোষণা করে। ইউনেস্কোর এই স্বীকৃতি আলবেনিয়ার জন্য বড় একটি অর্জন। বলকান অঞ্চলের 2.4 মিলিয়ন জনসংখ্যার দেশটির উপকূল ও পাহাড়ি এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের আড়ালে নদীটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। অলাভজনক সংস্থা লুমির প্রধান বেসিয়ানা গুরি বলছেন, ইউনেস্কোর এই স্বীকৃতি নদী ঘিরে সৃষ্ট সংকট সমাধান করতে পারবে না। তিনি জানান, নদীর পানি পাইপলাইন ব্যবহার করে ভিন্ন পথে প্রবাহিত করার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। This project has been opposed by local communities and activists because it's risking to take the main source of life. ভিওসা উপত্যকার পরিবেশগত সংকট স্বীকার করেছেন আলবেনিয়ার পরিবেশ মন্ত্রী সোফজান জাউপাজ। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, নদীর দূষণ রোধে তার মন্ত্রণালয় 150 মিলিয়ন ইউরোর বেশি ব্যয় করার পরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে পয়ঃবর্জ্য পরিশোধন এবং সব ল্যান্ডফিল বন্ধ করার উদ্যোগ। তবে অনেকের মতে ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। নদীর তীর জুড়ে ছড়িয়ে থাকা তেলকূপ ও বিটুমিনের গর্ত দূষণের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। আগ্রন জিয়া নামে স্থানীয় এই বাসিন্দা জানান, ছোটবেলায় এই নদীতে সাঁতার কাটতেন, তবে এখন পানি নষ্ট হয়ে যাওয়ায় তার সম্ভব হয় না। ভিওসা নদী এখন পয়ঃবর্জ্য দূষিত। একসময় এই নদীতে শিশুদের সাঁতার কাটার দৃশ্য নিয়মিতই দেখা যেত, তা এখন শুধুই স্মৃতি। বর্তমানে নদীতে সাঁতার কাটা অসম্ভব, কারণ পারোমেদ, কেরচিরে, টেপেলেন ও মেমালিয়াস এই 4টি শহরের পয়ঃবর্জ্য সরাসরি গিয়ে ভিওসা নদীতে পড়ে। তবে পরিবেশগত ঝুঁকিতে থাকা এই নদী কিভাবে পরিবেশগতভাবে সমৃদ্ধ এলাকার মানদণ্ড পূরণ করে জীবমণ্ডল সংরক্ষণ এলাকার স্বীকৃতি পেল, সেই বিষয়ে ইউনেস্কোর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।